অনেক তো আলোচনা করলাম ইউরোপের পতন, আমেরিকার পতন, গৃহযুদ্ধের দিকে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমানরা কি করবে, কি করণীয়? মুসলমানদের জন্য অপরচুনিটিগুলো কি? ৩ টা অপরচুনিটি মুসলমানদের সুযোগ, মুসলমানদের সম্ভাবনা, মুসলমানদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কিভাবে তারা বাড়াতে পারে, মুসলমানরা কিভাবে স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং ও ইনভেস্টমেন্ট করতে পারে, যেটার মাধ্যমে মুসলমানরা সারা পৃথিবীর নিয়ন্ত্রণে একটা বড় অংশ নিজের দিকে নিতে পারে। আবার মুসলমানদের ৩ টা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে যেটা অ্যাড্রেস না করলে মুসলমানরা আগাইতে পারবে না। গত ১০০ বছরের বেশি সময় ধরে মুসলমানদের উত্থানের এত বড় সুযোগ আর কখনো আসে নাই। চলুন ডিটেলস আলোচনা করি। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। আগের ২টা ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকার $37 ট্রিলিয়ন যে বাস্তবতা, এট দ্য সেম টাইম চায়নার কাছে আমেরিকা কীভাবে পদে পদে বিপদে পড়তেছে এবং চায়নার যে ইন্টারনাল যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট বাড়তে বাড়তে কোথায় চলে যাচ্ছে, এবং মামদানির বিজয়ও কীভাবে আসলে আমেরিকার যে ইন্টারনাল ক্রাইসিস, যা ওয়ার্কিং মিডল ক্লাস এবং এলিট পাওয়ারফুল কর্পোরেশনদের মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা কীভাবে একটা না ফেরার দেশে চলে গেছে কনফ্লিক্টটা, যেখানে আসলে মানে এটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার প্রেক্ষিতে আমাদের আজকে আলোচনা হচ্ছে মুসলমানদের সম্ভাবনা এবং করণীয়। এখানে আমি মুসলমানদের কালেকটিভলি ৩টা গুরুত্বপূর্ণ অপরচুনিটি নিয়ে আলোচনা করবো, যেটা আমার কাছে মানে প্রত্যেকটা শিক্ষিত মুসলমানের জন্য জানা অপরিহার্য, এবং ৩টা চ্যালেঞ্জ, এই ৩টা চ্যালেঞ্জ ওভারকাম করতে না পারলে মুসলমানদের কোনো আশা নাই। সো প্রশ্ন শুরু করি সম্ভাবনা নিয়ে। দেখেন, অটোমান এম্পায়ারদের ১০০ বছর রাফলি আগে অটোমান এম্পায়ারের পতন হয় এবং সেই সাথে অফিসিয়ালি মুসলমানদের যে আধিপত্য, সেই আধিপত্য পৃথিবীতে অনেকটাই কমে যায়। কিন্তু আমরা যদি অটোমান এম্পায়ারের আগের ১০০ বছরও দেখি, তখন আমরা দেখবো যে অটোমান এম্পায়ার আসলে নাম কাওয়াস্তে এম্পায়ার ছিল, সেটা অনেক দুর্বল হয়ে গেছিল। সো অলমোস্ট ফর লাস্ট ২০০ বছর অ্যাটলিস্ট মুসলমানদের অবস্থা বা আধিপত্য বা দাপট সেটা মুসলমানদের নাই। কিন্তু এখন মুসলমানদের আবার এমন একটা সুযোগ তৈরি হয়েছে যে সম্ভাবনাটা আমরা যদি না বুঝি, তাহলে সম্ভাবনাটা আমরা ডেফিনেটলি হারাবো। সম্ভাবনাটা কি? দেখেন, আমাদের গত ৩০০ বছরের সবচেয়ে বড় পেইন পয়েন্ট বা স্ট্রাগল, বা আমি যদি বলি প্রতিপক্ষ, সেটা ছিল হচ্ছে কি ইউরোপিয়ানরা। এবং ইউরোপিয়ানরা একদিকে আফ্রিকা, আরেকদিকে মিডল ইস্ট, আরেকদিকে ডেফিনেটলি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই পুরা রিজনটা, মানে সারা পৃথিবীতে যত জায়গায় যত সফল দেশ প্রতিষ্ঠান অথবা পাওয়ার যেখানে পাওয়া গেছে, সেখানেই তাদের স্বার্থ এসে তারা সেটাকে কখনো স্লেভারি স্ট্যাবলিশ করছে, কখনো লুট করা শুরু করছে, তারা রেপ করা শুরু করছে, তারা গণহত্যা শুরু করছে, এথনিক ক্লেন্সিং করছে। আমাদেরকে বুঝতে হবে যে ইউরোপিয়ান আমেরিকানদের কাছে এথনিক ক্লেন্সিং এবং আপনার গণহত্যা হচ্ছে কি যে তাদের কাছে মামুলি ব্যাপার, এবং এটাই তাদের ইতিহাস। তারা লুট করবে, গণহত্যা করবে, এথনিক ক্লেন্সিং করবে, এটার মাধ্যমে তারা তাদের নিজেদের শহর, রাস্তাঘাট সুন্দর করবে, বড় করবে, তারপরে তারা মানবতার মুক্তির কথা বলে ম্যানিপুলেট করবে। এইটাই তাদের ইতিহাস, এবং এখান থেকে তারা কখনো বদলাবে না। এবং এই জায়গাটায় মুসলমানরা তাদের কাছে একটা লম্বা সময় ধরাশায়ী ছিল। আফ্রিকা ধরাশায়ী ছিল, মিডল ইস্ট ধরাশায়ী ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি আফ্রিকাতে তারা নাই। কিন্তু আফ্রিকাতে যে তারা নাই, আফ্রিকাতে আসলে কারা আছে? আচ্ছা, চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট আছে। আপনি ইন্ডিয়ার বাজারে দেখবেন ইন্ডিয়ার অনেক দখল আছে, একেবারে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে শ্যাম্পু, অনেক কিছু ইন্ডিয়ান, ফাইন। বাট আফ্রিকার যে রাইজ, সারা পৃথিবীর আপনি চাইনিজ প্রফেসর বলেন আর আপনি আমেরিকান হিস্টোরিয়ান বলেন, আপনি দেখবেন তারা সবাই বলতেছে উইদিন নেক্সট 30 to 50 ইয়ার্স আফ্রিকা উইল বিকাম আ গ্লোবাল সুপার পাওয়ার। তার নাইজেরিয়ার মতো দেশ ডেফিনেটলি G20 কান্ট্রির মধ্যে চলে আসার সম্ভাবনা অনেক বেশি, বিকজ নাইজেরিয়ার পপুলেশন এতটা বাড়তেছে, পুরো আফ্রিকার পপুলেশন বাড়তেছে, পুরো আফ্রিকা জেগে উঠতেছে। এটা মাত্র শুরু জেগে ওঠার। কিন্তু এই যে আফ্রিকার জেগে ওঠা, আফ্রিকার একটা বিরাট পপুলেশন আসলে মুসলিম পপুলেশন, এটা কেউ বলে না। সবাই মনে করে আফ্রিকা আসলে খ্রিস্টান মেজরিটি। এটা একদিকে ট্রু, বাট যতগুলো স্পষ্ট আদমশুমারি আমাদের কাছে আসছে, সেখানে আমরা দেখতে পাই যে যেই খ্রিস্টানরা, আফ্রিকান খ্রিস্টানরা, তাদের থেকে আফ্রিকান মুসলমানরা অনেক বেশি এডুকেটেড এবং তাদের জন্মহার বেশি, এবং তারা অনেক বেশি সামনে আগে আসতেছে, তারা অনেক বেশি প্রভাবশালী। সো আফ্রিকার যে রাইজ, এইটা অন দ্য আদার হ্যান্ড এটা মুসলমানদের রাইজ, আফ্রিকান মুসলিমদের রাইজ। এবং আফ্রিকান যে খ্রিস্টানরা, মানে তারা আসলে ধর্মহারা এবং তারা বিচ্ছিন্ন, তারা সংখ্যায় বেশি এখনো, কিন্তু এই সংখ্যায় বেশিটা সামনের 30 থেকে 40 বছর থাকবে এটা মনে করার কোনো কারণ নাই। অন টপ অফ ইট, আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই, পার্টিকুলারলি সিরিয়ার যে পরিবর্তনটা, বাশার আল আসাদ থেকে তার পরবর্তী সময়ের যে পরিবর্তনটা আমরা দেখতেছি, যেখানে কাতার এবং সৌদি আরব, টার্কি, সবাই, রাশিয়া এবং আমেরিকা সবাইকে জোটবদ্ধ হয়ে কিভাবে
মিডল ইস্টার্ন কান্ট্রিগুলা আসলে রাশিয়া এবং আমেরিকার প্রভাব বলয়ের বাইরে গিয়ে নিজেদের ফান্ডে সিরিয়াকে রিফান্ড করার চেষ্টা করতেছে, সরকারি অফিসের বেতন থেকে শুরু করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিরিয়া যদি আমরা শুধুমাত্র টার্কির এরদোগানের প্রভাব আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে সিরিয়া অনেক ক্ষেত্রে এখন মুসলমানদের হাতে। প্যালেস্টাইনে ইসরায়েলের ন্যারেটিভের পতন আবার দেখায় যে ইসরায়েল ইভেনচুয়ালি, এটা প্রমাণিত সত্য যে ইসরায়েল ইভেনচুয়ালি আসলে মুসলমানদের সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে, অ্যাডজাস্ট করতে চাবে না, অ্যাডজাস্ট করতে সে বাধ্য হবে এবং প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এখন সেটা কি 6 মাস লাগবে নাকি 6 বছর লাগবে সেটা বলা মুশকিল, বা সেদিকে জিনিসটা যাচ্ছে। অর্থাৎ পুরো মিডল ইস্টে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা খেয়াল করি না। আমরা যদি 1960 সালের সাথে 2025 সালে আমরা যদি কাতার, সৌদি আরব এবং ইউএই এই 3টা দেশকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা ক্লিয়ারলি দেখব যে এই মাত্র লেস দেন 80 বছরের কম সময় এগুলো পৃথিবীর সবচেয়ে রিচেস্ট সিটি ডেভেলপ করছে। এখন আপনি এই দেশগুলোর অনেক কিছু পছন্দ করতে পারেন, অপছন্দ করতে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইল 1960s আপনি যদি এই দেশগুলোকে দেখতেন, আপনি দেখতেন এই দেশগুলোর অর্থনীতি বলে কিছুই নাই, ভাঙাচুরা অবস্থা। সেই তুলনায় এখন এই দেশগুলো, প্রত্যেকটা দেশ, সেটা আমরা জেদ্দার কথা বলি, জেদ্দা শহরের কথা বলি, আমরা ইউএই দুবাইয়ের কথা বলি, অথবা আমরা কাতারের কথা বলি, তারা এখন ইকোনমিক হাব হয়ে গেছে। মানুষ, তারা কিন্তু ইকোনমির হাব ছিল না, এবং এটা বেশি দিন হয় নাই যে তারা ইকোনমির হাব হয়েছে। এই যে জয়, এইটাও কিন্তু মুসলমানদের জয়। এখন আপনি অনেক কিছু সমালোচনা করতে পারেন, কিন্তু ইস্যুটা হচ্ছে সমালোচনার ঊর্ধ্বে গিয়ে আপনাকে দেখতে হবে যে ব্রিটিশরা এই জায়গাগুলোকে কলোনাইজ করছিল। এই জায়গাগুলোতে বেশিরভাগ মুসলমান একেবারে অশিক্ষিত ছিল, এবং পৃথিবীর রাজনীতিতে এই শহরগুলা অবাঞ্ছিত ছিল, কেউ এটাই কেয়ার করতো না। এখন তারা কেয়ার করতে বাধ্য যে সৌদি আরব, কাতার এবং ইউএই কি মনে করে। দে হ্যাভ বিকাম আ পাওয়ার হাউস, এবং এই প্রত্যেকটা দেশের একটা করে ফান্ড আছে, সভারেন ফান্ড আছে, তাদের একটা স্বাধীন ফান্ড আছে, তারা আইএমএফ মুক্ত, তারা আমেরিকা এবং ইউরোপের অনেক রকম কলোনাইজেশন ইনস্ট্রুমেন্ট থেকে তারা মুক্ত। আপনি 1960 সালের সাথে তুলনা করলে আপনি এখন ইউএই, কাতার এবং সৌদি আরবকে আপনি চিনতেই পারবেন না। আমেরিকার বেশিরভাগ শহর, ইউরোপের বেশিরভাগ শহর কাতারের মতো ডেভেলপ না, দুবাইয়ের মতো ডেভেলপ না, অ্যাবসলিউটলি না। সো সেই জায়গাটাতে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এই যে উঠে আসা, এটাও মুসলমানদের উঠে আসা। আবার আমরা যদি দেখি যে আমরা বাংলাদেশকে নিয়ে অনেক হাসাহাসি করি, কিন্তু আপনি খেয়াল করেন যে বাংলাদেশ 1980 সালে কোথায় ছিল অ্যান্ড 2025 সালে কোথায় আছে। বাংলাদেশ অনেকটা আগায় গেছে। এটা আমরা অনেক সময় এটাকে আমরা খেয়াল করি না। আপনি বাংলাদেশের জিডিপি কত ছিল, এখন কোথায় আছে? শিক্ষার হার কোথায় ছিল, কোথায় আছে? বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার কোথায় ছিল, কোথায় আছে? এগুলো আমরা খেয়াল করি না। অনেক সমালোচনার মধ্যে আমরা ভুলেই যাই যে আমরা কতটা ইমপ্রুভ করছি, কত দিক থেকে। শুধু কি বাংলাদেশ ইমপ্রুভ করছে? না, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, এই টোটাল বেল্টে, আফগানিস্তান সহ এই টোটাল বেল্টে যে 60 কোটি মুসলমান, এই 60 কোটি মুসলমানের আপনি যদি 1980s সাথে যদি 2025 কম্পেয়ার করেন, আপনি দেখবেন এদের ইকোনমি, এদের কালেকটিভ ইন্টারেস্ট, এদের সভারেন্টি অনেক কিছু ইমপ্রুভ করছে, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে। হ্যাঁ, অনেক সমালোচনার জায়গা আছে, সমালোচনার জায়গা থাকবেই, কিন্তু মুসলমানদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়া 1980 সালে কোথায় ছিল, 2025 সালে কোথায় আছে, আপনি দেখবেন মালয়েশিয়ার মুসলমানদের অনেক ইমপ্রুভ হয়েছে। আর্থ সামাজিক, এডুকেশন, হেলথ কেয়ারে অনেক ইমপ্রুভ হয়েছে। লুক অ্যাট টার্কির মিলিটারি এখন ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল মিলিটারির একটা। এটা অনেকে বলেই ফেলে যে টার্কি এখন ইউরোপের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার। অ্যাটলিস্ট টার্কি ইউরোপের এখন সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পাওয়ারের একটা, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনি দেখালেই বলতে পারেন যে লিরা তো অধপতন হয়েছে। লিরার অধপতন টার্কির একমাত্র সূচক না। আপনার টার্কি মিলিটারিলি এবং জিওপলিটিক্যালি, তারা স্ট্র্যাটেজিক্যালি তারা কতটা আগায় গেছে সেটা আপনি 1980 থেকে শুরু করে কোথায় আগায় গেছে, অনেকটা আগায় গেছে। আপনি আপনার আম্মার জেনারেশনে জিজ্ঞেস করেন, আপনি আপনার আব্বাকে জিজ্ঞেস করেন যারা 1980 সালের আগে জন্মগ্রহণ করছে, এবং তাদেরকে জিজ্ঞেস করেন তো ঢাকা ইউনিভার্সিটিতে ওই সময় অথবা জাহাঙ্গীরনগরে ওই সময় ইসলামের চর্চা কেমন ছিল, মসজিদে ইতিকাফে কয়জন বসতো। তার সাথে আপনি যদি 2025 সালের বাংলাদেশের কম্পেয়ার করেন, আপনি দেখবেন ইতিকাফে প্রচুর তরুণরা যায়, তারাবিতে প্রচুর তরুণরা তারাবি পড়তেছে সারা মাস। এটা বাংলাদেশের আজকে থেকে 50 বছর আগে বাংলাদেশের চিত্র এটা ছিল না। বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ইসলামের ব্যাপারে এত আগ্রহ ছিল না তরুণদের মধ্যে। এটা বাস্তবতা। আপনি আপনার চাচাদেরকে জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করছি, অনেককে জিজ্ঞেস করছি, বাংলাদেশে 50 বছর আগে ইসলামের ব্যাপারে এত আগ্রহ তরুণদের ছিল না।
এটা এখন আছে, এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে সত্যি না, এটা ইন্ডিয়ান মুসলমানদের ক্ষেত্রে সত্যি, এটা পাকিস্তানের মুসলমানদের ক্ষেত্রে সত্যি, এটা মালয়েশিয়ার মুসলমানদের ক্ষেত্রে সত্যি। সো এই যে জোহরান মামদানি নিউ ইয়র্কে যে পরিবর্তনটা করে ফেলছে, যে মুসলমানদের মধ্যে প্যালেস্টাইন ইস্যুতে যেই একটা আওয়াজ তোলা গেছে, এটা যেমন একটা অভূতপূর্ব বিষয়, বাট পুরো পৃথিবীর মুসলিম বিশ্বের মধ্যে কিন্তু এখন আওয়াজ তোলা যাচ্ছে এবং আমেরিকার ন্যারেটিভে বদলায় যাচ্ছে। হলিউডে এখন প্যালেস্টাইনের পক্ষে মুভি বানানোর চিন্তা করে, ডকুমেন্টারিকে অ্যাওয়ার্ড দেয়। এই পরিবর্তন একটা অভূতপূর্ব পরিবর্তন সারা মুসলমানদের উত্তরণের সুযোগ এবং আমেরিকার পতন এবং ইউরোপের ডমিনেন্সের পতন, এটা আমরা দেখতেছি। এই সুযোগটা অনেক বড় সুযোগ। আমরা দেখতে পাইতেছি যে মুসলমানদের জন্য অনেক বেশি স্পেস তৈরি হইতেছে। আপনি ইসলাম নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন, মানুষের আগ্রহ এখন অনেক বেশি, মানুষ শুনতে চায়, মানুষ জানতে চায়। এখন আমরা যারা টুকটাক কথা বলি, এটা আমাদের ব্যর্থতা যে আমরা যথেষ্ট ভালো কথা বলতে পারি না, যথেষ্ট পড়াশোনা করে কথা বলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। বাট মানুষের যে আগ্রহ ইসলামের ব্যাপারে, এটা খুবই জেনুইন। এটা আপনি যে কোনো ভাষাই বলেন, আপনি উর্দুতেও সত্যি, হিন্দিতেও সত্যি, আপনি যে ভাষায় আপনি বলেন, ইসলামের ব্যাপারে মানুষের আগ্রহ এখন অনেক বেশি। এবং মেইন যে ইসলামের, আমি যদি বলি যে বাধাগ্রস্ত করছে যে ইউরোপ আমেরিকানরা, যারা আফ্রিকায় কলোনাইজ করছে, তারা এখন অনেক বেশি তাদের জায়গায় আটকায় আছে বা আটকাইতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর সম্ভাবনার জায়গা, যেটা মুসলমানদেরকে বুঝতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি যে মুসলমানদেরকে বুঝতে হবে যে ফাইন্যান্স যদি আমরা কন্ট্রোল করতে না পারি, নিজেদের ফাইন্যান্স যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট হইতে না পারি, তাহলে কোনোদিন আমরা আসলে দাঁড়াইতে পারবো না। এটা একটা খুবই সিম্পল এক্সাম্পল হচ্ছে সুদান। আপনি যদি খেয়াল করেন, সুদান একটা সময় আফ্রিকা সবচেয়ে ধনী দেশগুলোর একটা ছিল, এবং তারপরে সুদানের মধ্যে স্লেভারি, কলোনাইজেশন, এবং সবচেয়ে বড় কথা লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে IMF এর লোন। IMF এর লোন সুদানকে ধ্বংস করে দিছে, সুদানের ইকোনমিকে ধ্বংস করে দিছে। সুদানের যে কারেন্ট গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের সবচেয়ে বড় পাপী দোষী কারা? ইউরোপিয়ান আমেরিকানরা। অনেক মুসলমানরা বোকার মতো ইউরোপ আমেরিকানদের কাছে প্রার্থনা করে যেন তারা আসলে সুদানকে রক্ষা করে। আরে ভাই, সুদানের এই অবস্থার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান পলিসি, তাদের কলোনাইজেশন। কখনো সরাসরি কলোনাইজেশন, কখনো সফট কলোনাইজেশন। তারা সুদানকে 100 ভাগে ভাগ করছে, সুদানের ইকোনমিকে ধ্বংস করে দিছে। তারা এইটাকে ডেট চাপের মধ্যে ফেলে সুদানকে IMF এর যে বিশাল লোন ধরাই দিছে, সেই লোনের কারণে সুদানের ইকোনমি কোলাপস করছে। যখন ইকোনমি কোলাপস করছে, তখন গৃহযুদ্ধ শুরু হয়েছে, এবং ওই গৃহযুদ্ধ এত ভাগে ভেঙে গেছে যে সেটা এখন রিজলভ করা কঠিন হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা সুদানের আলোচনায় মুসলমানরা খেয়াল করে না, যে সুদান এই অবস্থায় এই গৃহযুদ্ধে আসার পিছনের কারণটা কি, গত 50, 100, 200, 300 বছর ইতিহাসটা কি। তখন আপনি সরাসরি দেখবেন যে সুদানকে 10 ভাগে ভাগ করছে, যা সেটাকে কলোনাইজ করার জন্য, এক্সপ্লয়েট করার জন্য। এটা কারা করছে? ওই রোমানরা করছে, ইউরোপ এবং আমেরিকানরা করছে। এখন তারা নিজেদেরকে একটা নির্দোষ ভাব ধরে। কিন্তু সুদান যদি ফাইন্যান্সিয়ালি নিজেদের সভারেন্টি ধরে রাখতে পারতো, একই আমরা যদি দেখি পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের ইকোনমি ধ্বংসের একটা বড় কারণ ডেফিনেটলি তাদের করাপশন। আরেকটা বড় কারণ হচ্ছে কি তাদের যে বিশাল লোনের মধ্যে তারা পড়ে গেছে। মুসলমানদেরকে যদি উঠতে হয়, মুসলমানদেরকে তাদের নিজেদের সভারেন ফান্ড তৈরি করতে হবে। কেন? আপনি যদি বাংলাদেশের বাজারে একটা এক্সাম্পল, বাংলাদেশ, এটা মালয়েশিয়ার ক্ষেত্রেও সত্যি, এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও সত্যি। আপনি বাংলাদেশে পাউডার দুধ বলেন, টুথপেস্ট বলেন, শ্যাম্পু বলেন, সাবান বলেন, এগুলা বিদেশি। ভাই, আপনি কেন দেশি সাবান, শ্যাম্পু বাইর করতে পারেন না? বাংলাদেশের কসমেটিক্স পুরা যে বাজার, মুসলমানদের কসমেটিক্স বাজার $1 ট্রিলিয়ন। কেন মুসলমানরা কোনো প্রোডাক্ট তৈরি করতে পারে না? কেন মুসলমানদের কি কসমেটিক্স, একটা সাবান শ্যাম্পু তৈরি করার ক্ষমতা নাই? কেন মুসলমানদের মধ্যে ইকোনমি ফ্লো করে না? কেন আমরা বিদেশিদের, কেন আমরা ইউরোপ আমেরিকানদের সাবান শ্যাম্পু ব্যবহার করি? সাবান শ্যাম্পু জাস্ট একটা এক্সাম্পল। আপনি দেখেন মোজোর মতো একটা কোম্পানি, সে কি কোকাকোলাকে কম্পিট করে পারতেছে না? এবং দেখেন শুধু মোজো কেন, আমি যখন সৌদি আরবে গেলাম, সেখানেও দেখলাম যে লোকাল একটা ব্র্যান্ড দাঁড়াইছে কোকাকোলার বিরুদ্ধে, এবং সে কোকাকোলাকে বিট করতে পারতেছে। কাতারেও এই জিনিসটা সত্যি। তার মানে কি, আমি দুবাই চকলেটের গল্পটা দেখেন, অর্থাৎ মুসলমানরা একটা চকলেট হোক, যে কোনো জিনিসের, আপনি সৌদি আরবে গেলে দেখবেন যে অনেক স্টারবাকসের এগেইনস্টে অনেক কম্পিটিটর দাঁড়াইছে, কফি কম্পিটিটর, তারা বিট করতে পারতেছে। এইটা হচ্ছে কি মুসলমানদের দরকার। প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিস মুসলমানরা বানাবে, মুসলমানরা খাবে। হ্যাঁ, দেশ আছে, কোনো সমস্যা নাই, বাট মুসলমানরা মুসলমানদের প্রোডাক্ট মুসলমানদের মধ্যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট বাড়াবে। ইউরোপ এবং আমেরিকান যত প্রোডাক্ট আছে সব বাজার থেকে বের করে দিতে হবে। কেন? এবং এটা বের করে দিতে হবে বাই ক্রিয়েটিং আ বেটার প্রোডাক্ট এবং আ বেটার সার্ভিস। এরকম না যে জোর জুলুম করে না, অবিচার করে না। আপনি একটা বেটার প্রোডাক্ট বানাবেন, বেটার সার্ভিস বানাবেন। আপনি আজকে স্বপ্ন অথবা ইউনিমার্টে ঢুকেন, আপনি গেলে দেখবেন যে বেশিরভাগ প্রোডাক্ট কেনা বেচা হচ্ছে কিসের?
বিদেশি প্রোডাক্ট। ভাই আমরা কি মুসলমান একটা চিপস বানাইতে পারি না? আমার কি আমেরিকান চিপস খাওয়া লাগবে? কেন? আমি বলতেছি না আমেরিকান চিপস খাওয়া হারাম, আমি সেটা বলতেছি না, সেটা ইস্যুটা না। ইস্যুটা হইলো এটা ইন্ডিকেট করে যে মুসলমান উদ্যোক্তারা, মুসলমান ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণে নিজেদের মধ্যে নিজেদের ব্যাপারে সচেতন না। কাতার যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ছিল, যেখানে অন্যান্য আরব দেশগুলোর সাথে তাদের একটা মুখোমুখি সংঘর্ষের মতো অবস্থা, এত ছোট একটা দেশ, তাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিস তারা নিউজিল্যান্ড থেকে প্লেনে করে গরু উড়াই নিয়ে আসছে, এবং টু দিস ডে কাতারের মানুষরা তাদের নিজেদের দেশের প্রোডাক্ট এবং সার্ভিস তারা খায়, যেন তাদের নিজেদের দেশের স্বাধীনতা থাকে, অর্থনৈতিক স্বাধীনতা থাকে। তারা যেন আগে সমস্ত কিছু তারা অন্যান্য বড় বড় চারপাশের আরব কান্ট্রিদের কাছ থেকে কিনতো। এখন কাতারের বেশিরভাগ যারা কাতারি, অরিজিনাল কাতারি, তারা সবকিছু দেখে দেখে কাতার থেকে কেনে, কাতারি প্রোডাক্ট কেনে, কাতারি সার্ভিস নেয়। দ্যাট ইজ দ্য স্পিরিট যেটা মুসলমানদের মধ্যে থাকতে হবে, যে ভাই আমি একটা মুসলিম দেশের চিপস খাবো, মুসলিম দেশের প্রোডাক্ট খাবো, যদি আমি পারি আমার দেশের প্রোডাক্ট। আমাদের দেশের মানুষ আমরা ভাই, মানে আপনার কি মনে হয় এত গরু আমরা পাউডার দুধ কি আমরা তৈরি করতে পারতাম না? আমাদের পক্ষে কি সাবান শ্যাম্পু তৈরি করা সম্ভব ছিল না? আমরা কি একটা লোশন তৈরি করতে পারতাম না? যে আমাদের দেশের মানে ছেলে মেয়েদেরকে বাইরের আমেরিকা বা ইউরোপের 10,000 টাকা বোতলের সাবান শ্যাম্পু কিনতে হবে প্রতি মাসে? কেন ভাই? সাবান শ্যাম্পুর মধ্যে কি আছে যেটা আমরা বানাইতে পারবো না? দিজ আর দ্য কোয়েশ্চেন যেটা আমাদেরকে এখন করতে হবে, এবং এই কোয়েশ্চেন করার এখনই সময়, যে আপনি কেন ধরে ধরে প্রত্যেকটা প্রোডাক্টের আমি একটা বেটার প্রোডাক্ট তৈরি করতে পারবো না যেটার প্রাইস কম্পিটিটিভ? কেন পারবো না? এবং আপনি যখন এই কালচারটা শুরু করবেন যে মুসলমানরা নিজেদের মধ্যে কেনাবেচা করবে, তখন অটোমেটিক্যালি মুসলিম ইকোনমি উইল বিকাম ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা মুসলিম ইকোনমি তখন স্ট্রং হবে, এই মুসলিমদের ভয়েস তখন স্ট্রং হবে। তখন প্যালেস্টাইনের মতো, মানে গাজার মতো গণহত্যার চিন্তা সাহস কেউ ভয় পাবে না। দেখেন, দিনের শেষে পৃথিবীতে পাওয়ারের একটা বিশাল জায়গা হচ্ছে গিয়ে ইকোনমি। ইকোনমি যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি জীবনে কোনোদিনও নিজেকে স্বাধীন বলতে পারবেন না। খুব বেসিক লেভেলে যদি আসে, আপনি কেন এত বেশি ব্যাংক ডিপেন্ডেন্ট? কেন আপনি 5 জন 10 জন মিলে একটা ফান্ড তৈরি করতে পারতেছেন না, যেই ফান্ড দিয়ে আপনি একটা জমি কিনবেন, বিল্ডিং তুলবেন? কেন আপনি লাভ করতে পারতেছেন না? কেন আপনি একটা এলাকা ভিত্তিক একটা বাজার তৈরি করতে পারতেছেন না, যেই বাজার আপনি নিয়ন্ত্রণ করেন? সেটা প্রবাসী মুসলমানরা হোক, দেশি মুসলমানরা হোক, কেন মুসলমানরা নিজেদের জায়গায় একটা ফান্ড তৈরি করতে পারতেছে না, যেই ফান্ডকে তারা আসলে নিজেদের কাজে লাগাবে? মুসলমানদের সভারেন ফান্ড কই? কাতার সভারেন ফান্ড আছে, ইউএই সভারেন ফান্ড আছে, সৌদি আরবের সভারেন ফান্ড আছে, কিন্তু আমি যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের কথা বলি, আফ্রিকার কথা বলি, আমি যদি আরও অন্যান্য জায়গার প্রবাসী মুসলমানদের কথা বলি, তাদের কোনো নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ফান্ড নাই, তারা বিচ্ছিন্ন। তাতে কি হয়? তারা কখনো পলিসিতে নিজেদের ভয়েসটা রেজ করতে পারে না, কখনোই পারে না। কারণ মুসলমানরা সংখ্যায় অনেক, কিন্তু মুসলমানরা তাদের নিজেদের ফাইন্যান্সিয়াল যেই কি বলবো স্টেপগুলো নেওয়া দরকার, যেন তারা নিজের একটা সভারেন ফান্ড তৈরি করে, নিজেদের একটা বাজার তৈরি করে, নিজেদের মধ্যে একটা ইকোনমি তৈরি করে, সেই জিনিসটার গুরুত্ব মুসলমানরা বোঝে না। যদি মুসলমানদের একটা সভারেন ফান্ড থাকতো, এবং ছোট ছোট সভারেন ফান্ড, আবার তারা একসাথে যেই জায়গার দরকার সেখানে তাদের স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট হবে, এই জিনিসটা মুসলমান যদি তৈরি করতে না পারে, ছোট ছোট লেভেল থেকে আস্তে আস্তে সেটা বড় হবে। তা না হইলে মুসলমানরা কখনোই ওই পলিটিক্স বলেন অথবা পলিসিতে তাদের নিজেদের ভয়েসটাকে সে রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ তাদের তো কোনো পাওয়ার নাই। এক্সাম্পল দিই, মামদানি নিউ ইয়র্কে জিতছে, খুব ভালো কথা, বাট মামদানি কি আমেরিকার কোনো প্রবলেম বা নিউ ইয়র্কের কোনো প্রবলেম সলভ করতে পারবে? না, পারবে না। কেন? কারণ মামদানির সাথে তো মানে আমেরিকার পলিটিক্স এবং পলিসিতে যার কাছে ইকোনমিক পাওয়ার, সেই দিনের শেষে পলিসি নিয়ন্ত্রণ করবে। মামদানির কাছে তো কোনো ইকোনমিক পাওয়ার নাই। আমেরিকান মুসলমানদের তো কোনো কালেকটিভ সভারেন্টি নাই। তারা একটা এমন একটা সিস্টেমের একটা পার্ট যেটা দিনের শেষে কর্পোরেশনরা ওন করে। আপনি চিল্লাইতে পারবেন, রাস্তায় প্রসেশন করতে পারবেন, আপনি হাউকাউ করতে পারবেন, আপনি একটা সিভিল ওয়ার তৈরি করতে পারবেন, কিন্তু আপনি তো পিসফুলি কোনো কিছু রিজলভ করতে পারবেন না, কারণ আপনার তো সেই ফাইন্যান্সিয়াল সভারেন্টি নাই। এখন আপনি নেগোশিয়েট করে যতটুকু পাবেন, এবং এটা বাংলাদেশের মুসলমানদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সত্যি, যে মুসলমানদের তো কোনো সভারেন ফান্ড নাই যেটা দিয়ে সে মুসলমানরা নিজেদেরকে ডিফেন্ড করবে, সেটা তাদের নাই। তারা তাদের নিজেদের মধ্যে একটা ইকোনমি, স্ট্রং ইকোনমি তৈরি করে নাই, তারা কখনো করে নাই। সো বাইরের থেকে কোনো একটা দেশ যখন আসতেছে, সেটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করতেছে, সেটা সিন্ডিকেট তৈরি করতেছে, সেটা ডিপ স্টেট তৈরি করতেছে, তার একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট আছে, সে কি করতে চাচ্ছে। মুসলমানদের তো সেরকম কোনো কনসেপ্ট মুসলমানরা ডেভেলপ করে নাই। মুসলমানরা বিচ্ছিন্নভাবে চিল্লাইতেছে, বিচ্ছিন্নভাবে লাফাইতেছে, কিন্তু মুসলমানদের কোনো কালেকটিভ ফান্ড নেই যে হ্যাঁ আমাদের এই ফান্ড আছে, আমাদের এই 100টা বিজনেস আছে, এই প্রত্যেকটা বিজনেস তার 10% প্রফিট মুসলমানদের এই কজে দিচ্ছে। এরকম কোনো কনসেপ্ট আপনি শুনছেন যে এই ফান্ডগুলোকে দিয়ে আমরা মুসলমানদের যা যা দরকার সেই জিনিসগুলো
বিজনেসগুলো আমরা করব, এরকম কনসেপ্টে মুসলমানরা নাই। মুসলমানরা নিজেরা ফাইন্যান্সিয়াল সলভেন্সি এবং ফাইন্যান্সিয়াল সভেরেন্টির ইন্ডিপেন্ডেন্স মুসলমানরা বুঝে না, এক্সেপ্ট ফর কাতার। কাতারকে নিয়ে আমি একটা ডিফারেন্ট পুরো ভিডিও বানাবো যে কাতার কেন, পুরা মুসলিম বিশ্বের মধ্যে কাতার কেন একটা এক্সেপশনালি সাকসেসফুল কেস, এবং কাতারের মডেলটা কেন অন্যান্য মুসলমানদের বোঝা উচিত যে কাতার কি করে ফেলছে। বাট সেটা আরেকদিনের আলোচনা। বাট আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মুসলমানরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, মুসলমানরা সলভেন্ট হয়, মুসলমানরা বোঝার চেষ্টা করে আমরা যদি কালেকটিভ সভরেন ফান্ড তৈরি করতে পারি তখন আমরা আমাদের পক্ষে পলিসিগুলোকে আনতে পারবো, মুসলিমদের পক্ষের পলিসিগুলোকে আমরা প্রভাবিত করতে পারবো। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে মুসলমানদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এবং নেটওয়ার্কিং এর ইম্পর্টেন্সটা মুসলমানদের জন্য খুব ইম্পর্টেন্ট। মুসলমানরা ধরেন ইউরোপে সবচেয়ে জেনারাস, যারা সবচেয়ে বেশি দানশীল তারা হচ্ছে মুসলমান, কিন্তু দিনের শেষে যখন পলিসি ইমপ্লিমেন্টেশনের জায়গা আসে তখন মুসলমানদের কোনো ভয়েস নাই। আমেরিকাতে মুসলমানরা অসম্ভব জেনারাস অন্য জাতি ধর্মের ব্যাপারে, কিন্তু মুসলমানদের এই যে লক্ষ কোটি টাকার জাকাত মুসলমানরা দেয়, এই যে ফান্ড তারা দেয়, এখানে কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট নাই, কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট নাই। জিউরা, এই যে আমরা এ প্যাকের কথা বলি ফর এন এক্সাম্পল, ভাই এ প্যাকের কত ফান্ড, কতটুকু ফান্ড? মুসলমানরা যে বছরে জাকাত দেয় এবং ডোনেট করে তার খুবই ছোট অংশ এই প্যাক, খুবই ছোট অংশ এই প্যাক। মুসলমানরা জাকাত দেয় একটা রিডিকুলাস অ্যামাউন্ট, মুসলমানরা ডোনেট করে একটা রিডিকুলাস অ্যামাউন্ট, কিন্তু প্রবলেমটা কি? মুসলমানরা খালি মসজিদ বানাই যাচ্ছে, মুসলমানরা খালি শাড়ি লুঙ্গি ডোনেট করেই যাচ্ছে, মুসলমানরা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করে না, স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং করে না। মুসলমানরা চিন্তা করে না ওই জায়গাটায় আমি কাকে বসাইলে, ওই জায়গাটায় আমি কাকে পুশ করলে, ওই জায়গাটায় আমি কোন ছেলে মেয়েগুলোকে সাপোর্ট করলে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যদি 10 জন সাংবাদিক হয়, 10 জন লয়ার হয়, লাভটা কি, কমিউনিটির লাভটা কি? আমেরিকাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হইল, কোনো সন্দেহ নেই জিউদের সংখ্যা মুসলমানদের সংখ্যা থেকে অনেক কম, কিন্তু জিউরা প্রায় সবাই লয়ারদেরকে চিনে, পলিটিশিয়ানদেরকে চিনে, বিভিন্ন কমিউনিটি যেই পলিটিশিয়ান আসে সেই প্রোগ্রামে তারা যায় এবং তারা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করে। মুসলমানরা নিজেদের মধ্যে বসে থাকে, মুসলমানরা কখনো ফান্ড ইনভেস্ট করার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক জায়গাটা চিন্তা করে না। মুসলমানরা কোনো লয়ারকে চিনে না, মুসলমানরা কোনো পুলিশ অফিসারকে চিনে না, এভারেজ মুসলমানদের কথা বলতেছি, মুসলমানরা কোনো পলিটিশিয়ানকে চিনে না। সো মুসলমানরা কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা দেখে না। সো মুসলমানদের সংখ্যা অনেক, কিন্তু দেখেন আপনি যদি কোরআন খুলেন আপনি দেখবেন যে বিভিন্ন নবী রাসূলরা মালাদের কাছে যেত দাওয়াত দিতে। মালা কারা? মালা হচ্ছে যারা প্রভাবশালী, তাদেরকে দাওয়াত দিতে যাইত। কেন? কারণ নবী রাসূলরা, এবং এটা কোরআনের কথা, আপনি কোরআনে মালা ওয়ার্ডটা অনেকবার আসছে। মালা কারা? মালা হচ্ছে কি যে যারা সমাজের রুই কাতলা, যারা প্রভাবশালী, যাদের কাছে ক্ষমতার চাবিকাঠি, তাদের কাছে নবী রাসূলরা যাইতো। অর্থাৎ কি, শুধু তারা দাওয়াতি কাজ করতো না, তারা স্ট্র্যাটেজিক দাওয়াতি কাজ করতো। মুসলমানরা সেই জায়গায় কই? মুসলমানরা কোনো আন্ডারস্ট্যান্ডিংই নাই। মুসলমানদের মধ্যে নেটওয়ার্ক করে না, মুসলমানরা স্ট্র্যাটেজিক জায়গায় কানেক্ট করে না। ইভেন আমি যদি আমাদের দেশের ধার্মিক মানুষদের কথা বলি, আমাদের দেশের ধার্মিক মানুষরা নিজেদেরকে মনেই করে যে যেখানে ক্ষমতা সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম সেখানে ক্ষমতা নাই। এইসব চিন্তাভাবনা হচ্ছে গিয়ে মুসলমানদেরকে সারা জীবন পরাজিত রাখবে। যে ক্ষমতাকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দেখা, এটা কোনো কোরআন হাদিসের কথা না যে ক্ষমতা মানেই ইসলামের প্রতিপক্ষ। কেন? আপনি যদি জাকাতের খাতগুলো দেখেন, খুব ইন্টারেস্টিং। জাকাতের একটা খাত হলো, যে খাতগুলোতে জাকাত, তার মধ্যে একটা খাত হচ্ছে এমন কাউকে টাকা দেওয়া যাকে টাকা দিলে মুসলিম কমিউনিটি ক্ষতির সম্মুখীন হবে না। অর্থাৎ ধরেন কেউ মুসলমানদের ক্ষতি করতে চাচ্ছে, ক্ষতি করতে আসতেছে, মুসলিম কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে, সেটা যুদ্ধের মাধ্যমে হোক, সেটা কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রেসের কারণে হোক, যে কোনো কারণে হোক, ওই মুসলিম কমিউনিটিকে বাঁচানোর জন্য এই যে যারা মুসলমানদেরকে ক্ষতি করতে আসতেছে সেই গ্রুপকে জাকাত দেওয়া বৈধ। এখন আমাদের কনটেক্সটে এটা কোনটা হবে সেটা আলেম ওলামারা বলবে, বাট আমি আপনাকে কনসেপ্টটা বা ফিলোসফিটা দেখানোর চেষ্টা করতেছি। আমি বলতেছি না যে ওকে জাকাত দেওয়া যাবে, তাকে জাকাত দেওয়া যাবে না, সেটা আলেম ওলামারা বলবে। বাট আমি আপনাকে কনসেপ্টটা বলতেছি যে ইসলামিক শরিয়ত কত প্র্যাকটিক্যাল এবং ডাইনামিক, যে জাকাত দেওয়া যাবে এমন একটা গ্রুপকে যারা ডেফিনেটলি মুসলমান না বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারা শুধুমাত্র মুসলমানদেরকে আক্রমণ করতে আসতেছে বা আক্রমণ করতেছে, তারা যেন মুসলিম সমাজকে আক্রমণ না করে এই জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। এই গ্রুপটাকে যারা করতে আসতেছে, জাকাতের টাকার পাওয়ার কারণে তারা আসলে মুসলমানদেরকে আক্রমণ করা বন্ধ করবে। খেয়াল করেন যে কতটা প্র্যাকটিক্যাল, এবং এটার সাথে যদি আপনি পুরো গত 200-300 বছরের মুসলমানদের ইতিহাস দেখেন তাহলে আপনি দেখবেন জাকাতের টাকা বাদই দেন আপনি, মুসলমানরা কখনো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের কথাই চিন্তা করে নাই। শুধুমাত্র ব্যক্তি স্বার্থে তারা অনেকের সাথে কানেকশন, রিলেশন মেনটেন করে, বাট ইসলামের জন্য তারা কোনো একটা স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং এবং ইনভেস্টমেন্ট করবে, লবিং করবে, থিঙ্ক ট্যাঙ্ক বডি করবে, এই চিন্তাই মুসলমানরা করে নাই। আমি একটা এক্সাম্পল দিই বলার জন্য। 2013 সালে যখন শাপলা চত্বরের যে ভয়াবহ ঘটনা ঘটে শাপলা চত্বরে, সেই ঘটনার পরবর্তী সময় আমি অনেকজন কওমি ওলামাদেরকে উৎসাহিত করছি যে এই যে আমাদের সমাজে বিভিন্ন
টিভি চ্যানেল অথবা পত্রিকা এত সহজে বলে যে আমাদের মাদ্রাসারা কি করছে, খালি জঙ্গি তৈরি করছে, কোনো উপকার করে নাই। কিন্তু আমরা তো সবাই সাধারণভাবে জানি যে মাদ্রাসাগুলো আর্থসামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে আমরা একটা রিসার্চ করি না কেন? বড় রিসার্চ প্রোগ্রাম যেখানে মনে করেন এডুকেশনিস্টরা থাকবে, ইকোনমিস্টরা থাকবে, একটা ভালো রিসার্চ হবে যেখানে দেখা যাবে যে আসলে আমাদের আর্থসামাজিক ইম্প্যাক্ট কি, আমাদের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, টোটাল মাদ্রাসাগুলার আসলে আর্থসামাজিক ইম্প্যাক্ট কি। এটার একটা প্রপার রিসার্চ হবে যেটা আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করতে পারি, সো দ্যাট কেউ যখন আঘাত করতে আসে বা মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আসে বাংলাদেশের কনটেক্সটে, আমরা তার বিরুদ্ধে একটা প্রপার ডকুমেন্ট দিতে পারি। আমি কাউকে রাজি করাতে পারলাম না, আমি 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 ডেফিনেটলি সবাইকে রিচ করার ক্ষমতা আমার তখন ছিল না 2014, 15, 16, 17, বাট আমি যতটুকু রিচ করতে পারছি দেখা গেছে যে না, তারা মানে ওই এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিস থেকে বলছে যে তোমার ডান হাত যদি দান করে বাম হাতও যেন না জানে, বা গোপন দান করা, ওই একটা হাদিসের কনসেপ্টই তারা আছে যে আমাদের মাদ্রাসাগুলা ফি সাবিলিল্লাহ চলবে, এটার কেউ কোনো কিছু জানবে না, এটা চলতেছে চলবে। কিন্তু এই যে মানসিকতার পরিবর্তন দরকার। ফরচুনেটলি আমি যখন গত 6 মাস 1 বছরে অনেকজন কওমি ওলামার সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাইছি, তাদেরকে যখন আমি বলছি, এখন আমরা দেখতেছি তাদের মধ্যে একটা এটার ব্যাপারে একটা সুধারণা বা একটা আগ্রহ তৈরি হয়েছে। আশা করা যায় যে এই প্রজেক্টটা হয়তো বা ওনারা হাতে নেবে, এবং সেই প্রজেক্টটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, যে বাংলাদেশের টোটাল মাদ্রাসার আসলে আর্থসামাজিক ইম্প্যাক্টটা কি তাদের কাজের, এইটার একটা প্রপার রিসার্চ দরকার, যে রিসার্চের জন্য ফান্ডিং এর কখনো কোনো অভাব হবে না। কিন্তু আমরা আসলে বলতে পারবো যে আমাদের আসলে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এক্স্যাক্টলি এইটাও জানি না যে কওমি মাদ্রাসা বাংলাদেশে আসলে কয়টা আছে, কতজন পড়াশোনা করে, কতজন প্রতি বছর গ্র্যাজুয়েট করে, এইটারও প্রপার ডাটা পাওয়াটা খুব মুশকিল। না গভর্নমেন্ট জানে, এটার বিচ্ছিন্ন কিছু ডাটা আছে, বাট সঠিক ইনফরমেশন, এটা যখন একটা রিসার্চ হবে তখন এক্স্যাক্টলি সমাজে সবাই জানতে পারবে যে আমাদের দেশের কওমি এবং আলিয়া মাদ্রাসাগুলো কত ইম্পর্টেন্ট একটা রোল পালন করতেছে টোটাল দেশের ইকোনমিতে, এবং শুধুমাত্র ইসলামিক এডুকেশনের টোটাল দেশের সার্বিক মানে কি বলবো ওয়েলবিংয়ে এরা কত ইম্পর্টেন্ট একটা স্টেক হোল্ডার, যাদেরকে আমরা নেগলেক্ট করি এবং গুরুত্ব দিই না। এইটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বা নেটওয়ার্কিং এর জাস্ট কতগুলো ধারণা আমি দিলাম, যে জিউরা এই ক্ষেত্রে তারা যতটুকু পারে তারা স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করে, কিন্তু মুসলমানরা এই জায়গায় অসম্ভব পরিমাণে কি বলবো নাইভ এবং ইম্যাচিওর। এবং এটা ইম্পর্টেন্ট যে মুসলমানরা বোঝার চেষ্টা করে যে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি, আমাদের ছেলেমেয়ের মধ্যে একটা অংশ মিডিয়াতে কাজ করবে, একটা অংশ পলিটিক্সে কাজ করবে, একটা অংশ লতে কাজ করবে, একটা অংশ পুলিশে কাজ করবে, একটা অংশ বিভিন্ন সোসাইটির ফ্যাক্টরে কাজ করবে, এবং এইভাবে করে হ্যাঁ আমাদের ডিফারেন্ট মতামত থাকতে পারে, ডিফারেন্ট মাযহাব থাকতে পারে, মাযহাবি লা মাযহাবি অনেক কিছু হইতে পারে, কিন্তু দিনের শেষে আমরা সবাই চাই সমাজে ইসলাম বারুক, আগায় যাক। ডিফারেন্স অফ অপিনিয়ন সবসময় থাকবে, কিন্তু তার বাইরে গিয়ে এটাকে আগানোর চিন্তা এবং চেষ্টা করাটা, এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এখন এই 3টা পয়েন্টের পাশাপাশি আমি 3টা চ্যালেঞ্জের কথা বলছি, যে 3টা চ্যালেঞ্জ ওভারকাম করতে না পারলে মুসলমানরা কোনোদিন আগাইতে পারবে না, কোনো দিক থেকে আগাইতে পারবে না। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে নিজেদেরকে সাইকোলজিক্যালি যদি আমরা ডিকলোনাইজ করতে না পারি, এই যে একটা কলোনাইজেশনের মধ্যে দিয়ে আফ্রিকান মুসলমানরা গেছে, মিডল ইস্টের মুসলমানরা গেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মুসলমানরা গেছে, কিন্তু মুসলমানরা সাইকোলজিক্যালি নিজেদেরকে ডিকলোনাইজ করতে পারে নাই। সাইকোলজিক্যাল ডিকলোনাইজেশন কিভাবে করে, এই ব্যাপারে রমাদানে 2026 সালে ইনশাআল্লাহ আমি একটা লম্বা সিরিজ করব, যেটা আমার চ্যানেলে আপনারা পাবেন, যে সাইকোলজিক্যাল ডিকলোনাইজেশন কেন গুরুত্বপূর্ণ এবং কোরআন এবং হাদিস আমাদেরকে কিভাবে গাইড করছে যেন আমরা সাইকোলজিক্যাল ডিকলোনাইজেশন থেকে বের হইতে পারি। সাইকোলজিক্যাল ডিকলোনাইজেশন থেকে যে আমরা বের হইতে পারিনি তার কয়েকটা প্রমাণ আমি বাংলাদেশের কনটেক্সটে দিই। 1 নাম্বার, আমি যদি বাংলাদেশের একটা সাধারণ ছেলে বা মেয়েকে বলি যে আমাদের পেয়ারা অনেক পুষ্টিকর, আমাদের কাচকি মাছ অনেক পুষ্টিকর, আমাদের আতা ফল অনেক পুষ্টিকর, তারা এটা মানতে পারে না। তারা মানতে পারে যে ড্রাগন ফল একটা সুপার ফুড। কেন? কারণ ড্রাগন ফলের ব্যাপারে কোন এক আমেরিকান প্রফেসর বা ইউরোপিয়ান প্রফেসর অনেক গুণগান গাইছে, কিন্তু আমাদের দেশের, আমাদের দেশি ফল অথবা আমাদের দেশি সবজি, আমাদের লাল শাক, পুঁই শাক, এগুলোর মধ্যে আমাদের বিচি কলা, আমাদের পেয়ারা, আমাদের আমরা, এগুলোর মধ্যে যে অনেক, এগুলোও যে সুপার ফ্রুট হইতে পারে, এগুলোও যে সুপার ফুড হইতে পারে, এটা আমাদের দেশের ছেলেমেয়েরা মানতে রাজি না। এবং এটা পুরো মুসলিম উম্মার ক্ষেত্রে সত্যি। আমার ছোটবেলায় একটা লম্বা সময় মক্কায় থাকার সুযোগ হয়েছে, এবং আমি তখন দেখছি যে মক্কার অনেক মানুষের কাছে, যারা শিক্ষিত তাদের কাছে, তাদের সুশীল সমাজের একটা বড় অংশের মধ্যে আপনি যদি বলেন এটা আরবি কফি, এটার দাম সে বলবে 1 রিয়াল। আপনি যদি বলেন এটা আমেরিকান কফি, সে বলবে এটা 5 রিয়াল, এবং সে 5 রিয়াল দিয়ে এটা খাবে। কেন? কারণ তার কাছে যে কোনো কিছু আমেরিকার অথবা যে কোনো কিছু ইউরোপিয়ান, তার মানে এটা ভালো। সো এই যে কলোনিয়াইজেশনের এফেক্ট, এটা সারা পৃথিবীর মুসলমানদেরকে এফেক্ট করছে। আমি যদি বাংলাদেশের একটা মানুষকে বলি, ভাইয়া আপনি কি বিশ্বাস করেন যে একসময় এই বুড়িগঙ্গা নদী, থেমস নদীর মতো
গুরুত্বপূর্ণ একটা নদী ছিল এবং এই নদীটা সুন্দর ছিল এবং এই নদীকে আবার রিভাইভ করা সম্ভব, সে বলবে অসম্ভব, এটা কোনো নদী না, এটা বুয়া, এটা ময়লা, এটা ড্রেন এবং আমিও ওইটার মধ্যে গিয়ে বাথরুম করবো। সে কোনোদিন সিডনির কোনো নদী থেকে বাথরুম করবে না, সে কোনোদিন থেমস নদী থেকে বাথরুম করবে না, কিন্তু সে বুড়িগঙ্গায় বাথরুম করার জন্য উত্তেজিত হয়ে আছে। সে বিশ্বাসই করে না যে বুড়িগঙ্গাকে সুন্দর করা সম্ভব, ঠিক করা সম্ভব, এবং এটা খুব কঠিন কোনো কাজ না। যদি একটা 10 বছরের প্রজেক্ট নেওয়া হয় বুড়িগঙ্গাকে ঠিক করা সম্ভব। বুড়িগঙ্গাকে নিয়ে সে কষ্ট পায় না বা বুড়িগঙ্গাকে রিভাইভ করা নিয়ে তার কোনো আগ্রহ নাই। যদিও এই বুড়িগঙ্গা অন্তত এই বাংলার মানুষকে একটা বিশাল মানে সময় ধরে সার্ভ করে গেছে। এর কর্মজীবী থেকে শুরু করে এটাতে যত পরিমাণ আর্থসামাজিক, কিন্তু এই বুড়িগঙ্গাকে আমরা অলমোস্ট মেরে ফেলছি। এটাকে রিভাইভ করা সম্ভব, কিন্তু রিভাইভ করার ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ নাই। কেন? কারণ সে থেমস নদীর কবিতা পড়তে আগ্রহ, থেমস নদীর পারে সে বসে থাকবে, এই ব্যাপারে তার খুব আগ্রহ, কিন্তু সে বুড়িগঙ্গা একদিন সুন্দর হয়ে উঠবে এটার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। এটা হচ্ছে কলোনাইজেশনের প্রভাব। এটা সেম আফ্রিকাতে, সে তার আফ্রিকানরা আফ্রিকাতে ভালো কিছু হবে এটা বিশ্বাস করে না, যেমন বাংলাদেশিরা বিশ্বাস করে না বাংলাদেশে ভালো কিছু সম্ভব। আফ্রিকানরা মনে করে আফ্রিকা চোরের দেশ, বাংলাদেশিরাও মনে করে বাংলাদেশ চোরের দেশ, মিডল ইস্টের বিশাল সংখ্যক মানুষ মনে করে মিডল ইস্ট চোরের দেশ। ইটস বিকজ অফ দ্য কলোনাইজেশন, যে সাইকোলজিক্যাল কলোনাইজেশনের জন্য তার উঠতে কোনো বাধা নাই, তার নিজের দেশকে ঠিক করতে কোনো বাধা নাই, কিন্তু সে মনে করে তার দেশের কোনো ভবিষ্যৎ নাই, তার শহরের কোনো ভবিষ্যৎ নাই। আমি বাংলাদেশের মানুষকে যদি বলি, যে শিক্ষিত মানুষকে, যে ভাই বাংলাদেশের মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটির একটা, সে বিশ্বাস করতে পারে না। জাপানের প্রফেসর এটা মানতে কমফোর্টেবল যে বাংলাদেশের মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটির একটা, বাংলাদেশের মানুষের বিশ্বাস করতে রাজি না, সেটা মানবে না। কেন মানবে না? কারণ ইউরোপ আমেরিকার প্রফেসর হতে এটা বলে নাই। ইউরোপ আমেরিকার প্রফেসররা বলছে ইউক্রেনের মাটি উর্বর, সে জানে ইউক্রেনের মাটি উর্বর, সে বিশ্বাস করতে রাজি না বাংলাদেশের মাটি উর্বর। এক্স্যাক্টলি। সো এগুলো হচ্ছে কি কলোনাইজেশনের এফেক্ট। আমাদের ইনসিকিউরিটি, নিজেকে ছোট মনে করা, নিজেকে হীনমন্য মনে করা, নিজের দেশে চুরি করা, অন্যের দেশে দরবেশ হয়ে থাকা, এই যে মানসিকতা হচ্ছে কি পুরা মুসলিম উম্মার মধ্যে ছড়ায় আছে। এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, আফ্রিকার মুসলিমদের প্রবলেম, মিডল ইস্টের বাহরাইনের মুসলিমদের প্রবলেম। এই প্রবলেম থেকে মুসলমানদের বের হইতে হবে। এটা যদি বের না হয়, এটা সবসময় মুসলমানদেরকে এটা হীনমন্যতার মধ্যে রাখবে। সে মনে করবে যে না, আমি তো শ্যাম্পু বানাইতে পারবো না, আমাকে বিদেশি শ্যাম্পু কিনতে হবে, আমি তো পাউডার দুধ বানাইতে পারবো না, আমার গরুর দুধ দিয়ে পাউডার দুধ হয় না, এটা সে মনে করবে না, আমি তো আমার দেশে তো মানে স্বয়ংসম্পূর্ণতা আমরা হইতে পারবো না, আমার তো IMF এর লোন লাগবে, IMF এর লোন ছাড়া আমি স্বয়ংসম্পূর্ণ হইতে পারবো না। এটা যে হীনমন্যতা এবং এটা যে কলোনাইজেশনের প্রভাব, এটা বুঝতে হবে আমাদেরকে। এবং রমাদানে এই কলোনাইজেশনের আরো ডিটেলস নিয়ে, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে কি যে মুসলমানদের চ্যালেঞ্জের মধ্যে যেটা ওভারকাম না করলে মুসলমানদের কোনো আশা নাই, সেটা হচ্ছে মুসলমানরা যদি আখলাক ঠিক করতে না পারে এবং এহসান এক্সিলেন্স প্র্যাকটিস করতে না পারে, মুসলমানরা যদি অনির্ভরযোগ্য থাকে, মুসলমানদের আখলাক যদি এত খারাপ থাকে যেরকম আমাদের আখলাক খারাপ, আমরা যদি আমাদের ছেলে মেয়েকে ম্যানার্স শিখাইতে না পারি, ট্রাস্টওয়ার্দি করতে না পারি, তাহলে মুসলমানরা কোনো দিন উঠতে পারবে না। মুসলমানদের আখলাক কালেকটিভলি জঘন্য, এটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং আমাদেরকে বুঝাইতে হবে যে আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের ছেলে মেয়েকে চেষ্টা করতেছি, অনেক কোরআন হাদিস পড়ানোর চেষ্টা করছি, কিন্তু দিনের শেষে আমাদের আখলাক খুবই খারাপ। এবং আখলাক এমন একটা জিনিস যেটা যদি ইমপ্রুভ না করে, আমরা যদি এক্সিলেন্স প্র্যাকটিস করা না শিখি, আখলাকের সাথে আমি এহসানকে মিলাইতেছি এখানে, বিকজ আপনি যদি আখলাককে কম্প্রিহেন্সিভলি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি এটার মধ্যে এহসানকে আপনি পাবেন। যে মানুষের আখলাক ভালো, সে ডেফিনেটলি যে কোনো কাজ এক্সিলেন্সের সাথে করার চেষ্টা করবে, এহসানের সাথে করার চেষ্টা করবে। আবার যে সত্যিকার অর্থে এক্সিলেন্সকে পার্সিউ করবে, সে অবশ্যই আখলাককে তার সাথে রাখবে। মুসলমানরা কোনো কিছুতে এক্সিলেন্ট না, মানে অ্যাটলিস্ট অনেক কিছুতে তারা এক্সিলেন্ট না, যেটাতে তারা প্র্যাকটিস করলে, চেষ্টা করলে তারা এক্সিলেন্ট হইতে পারতো। আর মুসলমানদের যে ম্যানার্স, এটা হচ্ছে গিয়ে মানে হাজার লক্ষ শত সার্টিফিকেট আর PhD করলে মুসলমানদের আখলাক থাকে অ্যাবসলিউটলি ছোট লোকদের মতো। এবং আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এত কম্পিটেন্ট ছিলেন, যোগ্য ছিলেন, আবার তার আখলাক ছিল সবচেয়ে সুন্দর, সেখানে তার উম্মাহ হিসেবে আমাদের আখলাক এত খারাপ এবং আমাদের সন্তানদের আখলাক এত খারাপ। এটার একটা কারণ হইল আমরা আখলাককে গুরুত্ব দিই না। আমরা আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানাতে চাই, কিন্তু তাদের আখলাক বা ম্যানার্স শেখানোর ব্যাপারে আমাদের আগ্রহ নাই। কিন্তু হাফেজ না হইলেও সে জান্নাতে যেতে পারে, কিন্তু তার আখলাক খারাপ থাকলে সে জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। সো এবং আখলাক এবং এক্সিলেন্সের যে প্র্যাকটিস, এটা আমাদের মুসলিম এডুকেশনে নাই। আমরা যখন ইভেন যে কোনো ইসলামিক স্টাডিজে যাই, সেখানেও আমি দেখি যে আখলাকের ব্যাপারে কোনো ফোকাস নাই, না এডুকেশনে, না অ্যাওয়ারনেস, এবং এটা আমাদের অনেক বড় একটা ক্রাইসিস। 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে যে মুসলমানদেরকে বিকজ অফ গ্রেটার গুড ইউনিটিকে ধারণ করতে হবে, ঐক্য,
এবং মুসলমানদের ঐক্যের ক্ষেত্রে সে যদি 1000টা শর্ত জুড়ায় দেয়, অমুক আকীদায় বিশ্বাস করতে হবে, তমুক দিনে ঈদ করতে হবে, অমুকভাবে নেকাব অথবা হিজাব পড়তে হবে, এর মধ্যে মানে যেটা এস্টাবলিশ হবে সেটা হচ্ছে মুসলমানরা কোনোদিন ঐক্যে আসতে পারবে না। শুধুমাত্র অস্ট্রেলিয়াতে মুসলমানদের ঈদের দিন হলো 3টা। শুধুমাত্র অস্ট্রেলিয়ার ছোট সংখ্যক একটা মুসলমান, তারা 3 দিন ঈদ করে, 3 গ্রুপ। তো মুসলমানরা যদি ইউনিটি না বুঝে, দেন মুসলমানরা কোনোদিন আসলে আলটিমেটলি যতই অপরচুনিটি থাক মুসলমানরা এক হইতে পারবে না, মুসলমানরা আগাইতে পারবে না। মুসলমানরা যদি মনে করে যে ও না, সব মুসলমানরা যখন আমি যেই আকীদাকে ঠিক মনে করি, আমি যেই মানহাজে বিশ্বাস করি, আমি যেই মাযহাবে বিশ্বাস করি, আমি যেই পদ্ধতিতে বিশ্বাস করি, আমি যেমনে যা মনে করি, ওর মধ্যে যদি মুসলমান না আসে তাহলে আমি কারোর সাথে কাজ করব না। ততদিন পর্যন্ত মুসলমানদের কোনো কালেকটিভ সভারেন্টি মুসলমানদের হবে না, কোনো ইমপ্রুভমেন্ট মুসলমানদের হবে না। 2 বিলিয়ন কেন, 3 বিলিয়ন মুসলমানের কোনো লাভ নাই। মুসলমানদেরকে বুঝতে হবে যে ফর দ্য গ্রেটার গুড আমাদেরকে একসাথে হইতে হবে। মুসলমানরা যদি অনৈক্যের কারণ খুঁজে, সে সবসময় অনৈক্যের কারণ পাবে, আর মুসলমানরা যদি ঐক্যের কারণ খুঁজে, তারা সবসময় ঐক্যের কারণ পাবে। এটা হচ্ছে মজার বিষয়। আপনি যদি ঐক্যের কারণ খুঁজেন, আপনি ঐক্যের 5টা কারণ পাবেন। আবার আপনি যদি অন্য একটা মুসলমানের সাথে অনৈক্যের কারণ খুঁজেন, আপনি অনৈক্যেরও 5টা কারণ খুঁজেন। হ্যাঁ, যদি ওরা টাকনুর নিচে প্যান্ট পরে, আমি ওদের সাথে ওদের ঐক্য হবে না, বাস খান, কোনো সমস্যা তো নাই। ওই 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 ওদের হিজাব আমার কাছে সঠিক হিজাব মনে হয় না, এই জন্য ওদের সাথে ঐক্য হবে না, বাস খান। খাইতেছেন তো, গত 200 বছর ধরে মুসলমানরা বাস খাচ্ছে না, খাবে। দিনের শেষে মুসলমানরা বিভিন্ন শরীয়তের ইস্যুতে কখনোই একমত হতে পারবে না, এটা ইম্পসিবল। যদি একমত হইতেই পারতো তাহলে তো আর 4 মাযহাব হইতো না। যদি একমত হইতেই পারতো তাহলে তো মাযহাব আর লা মাযহাব হইতো না। যদি মুসলমানরা এত সহজে ঐক্য হইতেই পারে, তাহলে তার সুফি আর সালাফি কোনোদিন আসতো না। পয়েন্টে হইলো এটা, মুসলমানরা ঐক্যে আসতে মুসলমানরা সব ব্যাপারে একমত হইতে পারবে না। মুসলমানরা কি দ্বিমত থাকা সত্ত্বেও ঐক্যে আসতে পারবে কিনা, এটা হচ্ছে কথা। ওই কথার কোনো সুযোগই নাই যে আমরা সবাই একমতে এসে ঐক্য করব না। আমরা দ্বিমত থাকা সত্ত্বেও ঐক্য তৈরি করতে পারবো কিনা, এটা হচ্ছে ইস্যুটাই এটা না যে আমরা একমতে আসার পরে ঐক্য তৈরি করতে পারবো না। আমরা কোনোদিনই একমতে আসতে পারবো না, ইম্পসিবল। কিন্তু আমাদেরকে বুঝতে হবে ফর দ্য গ্রেটার গুড আমাদের ঐক্যটা দরকার। যদি আমাদের মধ্যে দ্বিমত আছে, অনেক ব্যাপারে দ্বিমত আছে, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে হেদায়েত দান করুক। আমাদেরকে প্রচুর পরিমাণে তওবা করতে হবে, কারণ আমার আপনার গুনার কোনো শেষ নাই। আমাদেরকে অবশ্যই পরিশুদ্ধি এবং তাজকিয়ার পথে আসতে হবে, তার কোনো বিকল্প নাই। দিনের শেষে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, আমার আপনার পক্ষ থেকে আসে না। কিন্তু মুসলমানদের জন্য এই যে সুযোগ, সেটা সুযোগে সদ্ব্যবহার করা, আবার এট দ্য সেম টাইম যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার চেষ্টা করা মুসলমানদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেদায়েত দিবেন, আর আমরা যদি চেষ্টা না করি তাহলে আমরা ফাসেক হিসেবে মারা যাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক।